আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে আপনাদের সাথে আছি জেবা রহমান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। প্যারিস চুক্তি বাস্তবায়নের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের ভয়াল পরিণাম থেকে ঝুঁকিতে থাকা দেশগুলোকে বাঁচাতে ধনী দেশগুলোর প্রতি আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনার। ইউপিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলে তা হবে শৃঙ্খলা বিরোধী অপকর্ম বলেছেন ওবায়দুল কাদের। সরকারের জবাবদিহিতা না থাকায় বাড়ছে দ্রব্যমূল্য, দাবি বিএনপি নেতাদের। 17 মাসের মধ্যে করোনায় দেশের সর্বনিম্ন 2 জনের মৃত্যু। রাজধানীতে 12 থেকে 17 বছরের শিক্ষার্থীদের টিকাদান শুরু। কাল থেকে দেয়া হবে 8টি কেন্দ্রে। অনুদানের পাশাপাশি মামলার প্রত্যাহারের দাবি সুন্দরবনে দস্যুতা থেকে ফেরা মানুষজনের। খুন আর ধর্ষণ ছাড়া সব মামলা প্রত্যাহারের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রী। ই কমার্স কেলেঙ্কারিতে গেটওয়েতে আটকা গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার নির্দেশ কেন দেওয়া হবে না জানতে চেয়ে রুল জারি হাইকোর্টের। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। প্যারিস চুক্তি বাস্তবায়নের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের ভয়াল পরিণাম থেকে ঝুঁকিতে থাকা দেশগুলোকে বাঁচাতে ধনী দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার স্থানীয় সময় সকালে স্কটল্যান্ডে গ্লাসগোতে COP26 সম্মেলনের সাইডলাইনে ক্লাইমেট প্রসপারিটি পার্টনারশিপ বিষয়ে সিভিএফ কমনওয়েলথ উচ্চ পর্যায়ের প্যানেল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে এই আহ্বান জানান শেখ হাসিনা। জলবায়ু পরিবর্তন ঠেকাতে একটি বাস্তবসম্মত ও অন্তর্ভুক্তিমূলক সমাধান খুঁজে বের করারও তাগিদ দিয়েছেন তিনি। জলবায়ু ক্ষতিগ্রস্ত দেশগুলোর সংগঠন সিভিএফ এর সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জলবায়ু পরিবর্তন এখন বৈশ্বিক এবং আন্তঃসীমান্ত সমস্যা। কোনো দেশই এর ভয়াল পরিণাম থেকে সুরক্ষিত নয়। তিনি বলেন, ক্রমাগত জলবায়ু বিপর্যয় বাড়ছে এবং সেগুলোর ক্ষতিকর প্রভাব জলবায়ু ক্ষতিগ্রস্ত দেশগুলোকে অপরিবর্তনীয় ক্ষতির শেষ প্রান্তে নিয়ে এসেছে। প্রাকৃতিক দুর্যোগগুলো বৈশ্বিক খাদ্য, জ্বালানি, স্বাস্থ্য ও অর্থনৈতিক নিরাপত্তায় প্রভাব ফেলছে। এ বিষয়ে সম্প্রতি প্রকাশিত জলবায়ু পরিবর্তন সংক্রান্ত আইপিসিসির প্রতিবেদনের উল্লেখ করেন শেখ হাসিনা। বলেন, প্রতিবেদনটি পরিষ্কার সতর্ক বার্তা দিয়েছে, আমাদের পৃথিবী এবং ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে জরুরি এবং দৃঢ় পদক্ষেপ নিতে হবে। দর্শক, স্কটল্যান্ডের গ্লাসগোতে COP26 সম্মেলন কভার করছেন আমাদের বিশেষ প্রতিনিধি জিয়াউল হক সবুজ। সেখানকার সবশেষ পরিস্থিতি জানবো তার কাছ থেকে। আমি এখন এই মুহূর্তে গ্লাসগো শহরের যে স্কটিশ ইভেন্ট ক্যাম্পাস রয়েছে, যেখানে বিশ্ব জলবায়ু সম্মেলন COP26 চলছে, সেখানে অবস্থান করছি। আপনাকে জানিয়ে রাখি যে আজকে সম্মেলনের দ্বিতীয় দিনে বিভিন্ন দেশের সরকার এবং রাষ্ট্রপ্রধানরা তাদের যে উচ্চ পর্যায়ের সেগমেন্ট বৈঠক রয়েছে সেটিতে প্রধানমন্ত্রী অংশ নিয়েছেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরই মধ্যে সকালে ক্লাইমেট ভালনারেবল ফোরাম, যেটা সিভিএফ, সেটারও চেয়ারপারসন তিনি, সেখানে তিনি প্রধান অতিথির বক্তব্য রেখেছেন এবং কমনওয়েলথভুক্ত যেসব দেশ রয়েছে সেসব দেশকে এই জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবেলায় একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন। বিশেষ করে প্যারিসে যে ক্ষতিগ্রস্ত যেসব ক্ষতিগ্রস্ত দেশ রয়েছে তাদেরকে সহায়তার জন্য যেই জলবায়ু তহবিল গঠনের কথা ছিল এবং সেখান থেকে প্রতি বছর $100 বিলিয়ন ছাড় করার প্রতিশ্রুতি দিয়েছিল উন্নত বিশ্ব, সেসব অর্থ ছাড় করারও তিনি তাগিদ দিয়েছেন। পাশাপাশি আজকে তিনি তার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইভেন্ট রয়েছে, এরই মধ্যে তিনি কমনওয়েলথের মহাসচিবের সাথে তিনি সাক্ষাৎ করেছেন। বিকেলে তিনি এখানকার স্থানীয় সময় বিকেলে তিনি শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করবেন, প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ করবেন। পাশাপাশি তিনি আজকে সন্ধ্যায় বাংলাদেশের যে স্থানীয় কমিউনিটি রয়েছে সেসব কমিউনিটির সাথেও তিনি বৈঠক করবেন। তো এই হচ্ছে আমার কাছে এখানকার সবশেষ অবস্থা। নতুন কোনো তথ্য পেলে আপনাকে অবশ্যই শেয়ার করব। দর্শক, স্কটল্যান্ড থেকে জলবায়ু সম্মেলনের সবশেষ পরিস্থিতি জানালেন সহকর্মী জিয়াউল হক সবুজ। ইউনিয়ন পরিষদ নির্বাচন কেন্দ্র করে যারা সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ করছেন তাদেরকে বিরত থাকতে নির্দেশ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী সকালে তার বাসভবনে ব্রিফিংকালে কথা জানান। দলীয় প্রধানের নির্দেশে তালিকা তৈরি করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, এ ধরনের অপকর্ম করলে কেউ রেহাই পাবে না। ছলে বলে কৌশলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কেউ নির্বাচিত হলে শৃঙ্খলা বিরোধী অপকর্ম বলে গণ্য করা হবে বলেও জানান ওবায়দুল কাদের। বিএনপি ধর্মীয় উগ্রবাদ ও সাম্প্রদায়িক অপশক্তির পৃষ্ঠপোষক উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ক্ষমতায় যেতে বিএনপি সাম্প্রদায়িকতাকে অস্ত্র হিসেবে ব্যবহার করে আসছে। মননকে কেন্দ্র করে যারা সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ করছেন, নিজেদের মধ্যে সংঘাত সংঘর্ষে লিপ্ত হচ্ছেন এবং তাদের মদতদাতা, উস্কানিদাতা, নেতা ও জনপ্রতিনিধিরাও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কঠোর সাংগঠনিক ব্যবস্থার সম্মুখীন হবেন।
শৃঙ্খলা ভঙ্গকারী এবং তাদের মদতদাতাদের দলীয় প্রধানের নির্দেশে তালিকা প্রস্তুত করা হচ্ছে। অপকর্ম করলে কেউই রেহাই পাবেন না, তাদের শাস্তি পেতেই হবে। ছলে বলে কৌশলে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হলেও শৃঙ্খলা বিরোধী অপকর্ম বলে গণ্য করা হবে। বিএনপি নেতারা বলেছেন, সরকারের পাপের বোঝা অনেক ভারী, তাদের যাওয়ার সময় হয়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় আসলেই দেশের দ্রব্যমূল্য বাড়ে এবং সাম্প্রদায়িক সহিংসতা ঘটে। সুন্দরবন ধ্বংস করে বিশ্ব পরিবেশ সম্মেলনে যোগ দেয়া স্ববিরোধী বলেও মন্তব্য করেন বিএনপি নেতারা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে ঢাকা জেলা বিএনপি। এতে নেতারা বলেন, চাল, ডাল, পেঁয়াজ, তেল সহ প্রতিটি নিত্যপণ্যের সীমাহীন দামে মানুষ দিশেহারা। জনগণের কাছে জবাবদিহিতা নেই বলেই নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে সরকার কোনো কার্যকর ব্যবস্থা নিচ্ছে না। ভারত চাল বন্ধ করে দিয়েছে, আপনার সাথে এত খাতির, এত প্রেম, তারপরে তারা চাল বন্ধ করে দিচ্ছে কেন? এই প্রশ্নের উত্তর কি দিতে পারবেন? সরকারের পাপের বোঝা অনেক ভারী। আমার মনে হয় যে সরকারের যতই সরকারের চাকরি করুক, ওর মেয়াদ শেষ, ওর যাওয়ার সময় হয়েছে। আমরা খালেদা জিয়ার কাছে ঋণী, তারা গণতন্ত্র বিশ্বাস করি। সেই কারণে এই ঋণের দায় আমাদের পরিশোধ করতে হবে। আর পরিশোধ করার একটিমাত্র পথ শেখ হাসিনার পতন, শেখ হাসিনাকে বিদায়। দেশের পরিবেশ ধ্বংস করে প্রধানমন্ত্রীর জলবায়ু সম্মেলনে যোগ দেয়া স্ববিরোধী বলে মন্তব্য করেন নেতারা। ঢাকাকে একটা বিষাক্ত গ্যাস চেম্বার, চট্টগ্রাম বিষাক্ত গ্যাস চেম্বার, বাংলাদেশের শহরগুলো বিষাক্ত গ্যাস চেম্বার, বাংলাদেশ বিষাক্ত গ্যাস চেম্বার। এটার গাছ, মাছ, পানি উনি উজাড় করে দিচ্ছেন। যে প্রধানমন্ত্রী তার নিজের দেশের সুন্দরবন উজাড় করে দেওয়ার জন্য রামপাল বিদ্যুৎ কেন্দ্র করতে পারেন, আর উনি যাচ্ছেন গ্লাসগোতে পরিবেশের সম্মেলনে। কত স্ববিরোধিতা হতে পারে? বিএনপি নেতারা বলেন, বাংলাদেশের কোনো ধর্মের মানুষই এ সরকারের আমলে নিরাপদ নয়। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের জন্য সরকারকে জবাবদিহি করতে হবে। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে উঠছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন জানান, বেগম জিয়ার জন্য গঠিত মেডিকেল বোর্ড নিয়মিত তার বায়োপসি সহ বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট পর্যালোচনা করে চিকিৎসা দিচ্ছেন। হাসপাতালের কেবিনে আছেন বিএনপি চেয়ারপারসন। গত 9 অক্টোবর থেকে টানা কয়েকদিন খালেদা জিয়ার শরীরে তাপমাত্রা ওঠানামা করেছিল। এর পরিপ্রেক্ষিতে গত 12 অক্টোবর তাকে বসুন্ধরার এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। গত 25 অক্টোবর তার শরীর থেকে নেওয়া টিস্যুর বায়োপসি করা হয়। গতকালই বায়োপসির রিপোর্ট মেডিকেল বোর্ডের হাতে পৌঁছায়। এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলছে। 76 বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থাইটিস, ডায়াবেটিস ও চোখের সমস্যায় ভুগছেন। করোনায় দেশে আরও 2 জনের মৃত্যু হয়েছে। গেল 17 মাসের মধ্যে এটি সর্বনিম্ন মৃত্যুর সংখ্যা। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। মারা যাওয়া 2 জনই নারী। নতুন 19,734 জনের নমুনা পরীক্ষায় আরও 214 জনের করোনা শনাক্ত হয়েছে। নতুন সুস্থ হয়েছেন 202 জন। শনাক্তের হার 1.08, সুস্থতা 97.70 এবং মৃত্যুর হার 1.78%। দেশে 12 থেকে 17 বছর বয়সীদের করোনার টিকা কার্যক্রম শুরু হয়েছে। সকালে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে এর উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। এ সময় শিক্ষামন্ত্রী জানান, টিকার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে এসএসসি পরীক্ষার্থীরা। ইউরোপ, আমেরিকায় যে টিকায় বাংলাদেশের শিক্ষার্থীরা পাচ্ছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। করোনা মহামারীর টিকা নিতে ব্যাপক উৎসাহ উদ্দীপনা স্কুল শিক্ষার্থীদের। মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে টিকা কার্যক্রম উদ্বোধনের আগেই শিক্ষার্থীদের দীর্ঘ লাইন। শিক্ষার্থীদের টিকা দেওয়া হয় 22টি বুথে। বড়দের মতোই টিকা পরবর্তী পর্যবেক্ষণের জন্য প্রত্যেককে 30 মিনিট কেন্দ্রে রাখা হয়। জটিলতা এড়াতে প্রস্তুত রাখা হয় চিকিৎসক সহ মেডিকেল টিম। টিকা নিয়ে ভয়ের লেশ মাত্র নেই স্কুল শিক্ষার্থীদের। নিজেদের সুরক্ষিত ভাবতে পেরে উচ্ছ্বসিত তারা। আগে যেভাবে আমরা
সাধারণ নিয়মে যেভাবে আমরা খেলতাম, স্কুলে টুলে আসতাম, পড়ালেখা চালাতাম, ওইভাবে আসার সম্ভাবনা এখন আছে। কিন্তু তাও আমাদের অনেক আত্মীয় ভ্যাকসিন দেওয়ার পরেও আক্রান্ত হয়েছে। টিকা দেওয়ার সময় অনেক এক্সাইটেড ছিলাম, কিন্তু জানতাম এটা ব্যথা হবে না, কারণ আগে থেকেই শুনছিলাম যে এটাতে ব্যথা হয় না, তো নর্মাল লাগছে। সামনে নার্ভাস ছিলাম দেওয়ার সময়, বাট এখন কোনো ব্যথা নাই, ভালোই লাগছে। এর আগে স্কুল মাঠে বেলুন উড়িয়ে কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এ সময় শিক্ষামন্ত্রী জানান, টিকার আওতায় আসবে কারিগরি, মাদ্রাসা ও ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীরাও। স্কুল থেকে যখন শিক্ষার্থীরা আসবে, প্রথমে পরীক্ষার্থীদেরকে আমরা দিয়ে দেবার চেষ্টা করব। তবে এক একটি স্কুল কিন্তু একেবারে স্কুল ধরে ধরে আমরা দিয়ে দেবার যেহেতু চেষ্টা করব, সেখানে পরীক্ষার্থীরাও থাকবে, পরীক্ষার্থী ছাড়াও হয়তো থাকবে। সব পরীক্ষার্থীকে আমরা যেমনটি মাননীয় মন্ত্রী মহোদয় বললেন, সব পরীক্ষার্থীকে পরীক্ষার আগে দিয়ে দিতে পারবো এই নিশ্চয়তা কিন্তু আমরা এখন দিতে পারছি না। এ সময় স্বাস্থ্যমন্ত্রী জানান, পর্যায়ক্রমে জেলা ও উপজেলা পর্যায় পর্যন্ত বিস্তৃত হবে স্কুল শিক্ষার্থীদের টিকা কার্যক্রম। কাজে এখানে আরও 40,000 যোগ হলো, যদি এখানে আরও 40,000 4 লাখ যোগ হলেও আমরা সেটা দিতে পারবো। আমাদের রেগুলার টিকা দেওয়ার জন্যে সেই ম্যান পাওয়ার, সেই অবকাঠামো এবং টিকার ব্যবস্থা রয়েছে। স্বাস্থ্যমন্ত্রী জানান, প্রতিদিন 40,000 শিক্ষার্থীকে দেয়া হবে করোনা ভ্যাকসিন। সবাইকে দেয়া হবে ফাইজারের টিকা। প্রথম দিনে কেবল মতিঝিল আইডিয়াল স্কুল কেন্দ্রে এ কার্যক্রম চললেও মঙ্গলবার থেকে টিকা দেওয়া হবে রাজধানীর আরও 7টি কেন্দ্রে। মাইনুল শোভন, বাংলা ভিশন, ঢাকা। অনুদানের পাশাপাশি মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন সুন্দরবনের দস্যুতা থেকে স্বাভাবিক জীবনে ফেরা মানুষজন। দস্যুমুক্ত সুন্দরবনের 3 বছর উপলক্ষে বাগেরহাটের রামপালে পুনর্বাসন অনুষ্ঠানে তারা একথা বলেন। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, খুন আর ধর্ষণ ছাড়া সব মামলা প্রত্যাহার করা হবে, তবে নতুন করে অপরাধে জড়ালে মামলা প্রত্যাহার না করে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। বাগেরহাট থেকে আরিফুল ইসলাম মাসুমের ক্যামেরায় জিয়া খানের রিপোর্ট। 2018 সালের 1 নভেম্বর সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর পর্যন্ত 32 দস্যু বাহিনীর 328 জন সদস্য আত্মসমর্পণ করেন। 3 বছর পূর্তি উপলক্ষে সোমবার সকালে বাগেরহাটের রামপালে আত্মসমর্পণকৃতদের পুনর্বাসন অনুষ্ঠানের আয়োজন করে র্যাব। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান দস্যুতা থেকে স্বাভাবিক জীবনে ফেরাদের পুনর্বাসনের লক্ষ্যে তাদের হাতে তুলে দেন বিভিন্ন সরঞ্জামাদি। তবে শুধু অনুদান নয়, আইনগত সহায়তা চান তারা। এই মামলাগুলো যদি আমাদের প্রত্যাহার না করে, সরকার এর দিকে গুরুত্ব না দেয়, তা মেইন হচ্ছে আমাদের পরিস্থিতি ভয়ঙ্কর খারাপ হয়ে যাবে। এখন চাই আমাকে মামলাটা যাতে প্রত্যাহার করে দেয়, আমরা যাতে নিরিবিলি ইনকাম করে খাতে পারি, সবাই চোখ মেলায় বুঝতে পারি, তা না বলতে আমাকে সবাই জলদস্যু বনদস্যু বলেই ডাকতেছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, খুন ও ধর্ষণ ছাড়া অন্য সব মামলা তাদের প্রত্যাহার করা হবে। যদি কেউ আবার বিপদে যায়, তার জন্য কিন্তু আমাদের নিরাপত্তা বাহিনী বসে থাকবে না। মনে করবেন না যে আমাদের নিরাপত্তা বাহিনী মানে একদম কিছুই বোঝে না, কিছুই জানে না। এটা শেখ হাসিনার নিরাপত্তা বাহিনী, এটা 12 বছর 15 বছর আগে নিরাপত্তা বাহিনীর সঙ্গে এদের তুলনা হয় না। এরা যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করেই আজকে দেশে একটা শান্তির সুবাতাস তারা তৈরি করতে সক্ষম হয়েছে। দস্যুতা থেকে স্বাভাবিক জীবনে ফেরাদের পাশে থাকতে সবার প্রতি অনুরোধ করেন আইজিপি ও র্যাব মহাপরিচালক। অনেক সমস্যা আছে, সেগুলো সমাধান করা দরকার। বুকে জড়িয়ে নেবেন এবং সমাজে তাদের আর্থিক এবং সামাজিক ভূমিকা পালনের সহায়তা করবেন, সে অনুরোধ জানাবো। কেউ যদি এই পথ ছেড়ে অন্য পথে যান, তাহলে কিন্তু আমাদের হাত কিন্তু ওই সাহায্যের হাত সম্প্রসারিত করার চেয়ে সেই হাত সংকুচিত করে আইনানুগভাবে ব্যবস্থা গ্রহণের হাত আবার আমরা প্রসারিত করব। নতুন কোনো অপরাধে না জড়াতে তাদের প্রতি হুঁশিয়ার করেন আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। দস্যুতা থেকে স্বাভাবিক জীবনে ফেরা এসব মানুষের এখন প্রধান প্রতিবন্ধকতা হচ্ছে মামলার বেড়াজাল, যার ফলে একদিকে যেমন তাদের খরচ হচ্ছে অনেক টাকা পয়সা, তেমনি মামলা থাকায় সমাজের মূল স্রোতে মিশতে পারছেন না তারা। সমস্যার সমাধানে সরকারের দ্রুত হস্তক্ষেপ চান তারা। জিয়া খান, বাংলা ভিশন, রামপাল, বাগেরহাট।
ই কমার্স কেলেঙ্কারিতে গেটওয়েতে আটকা গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার নির্দেশ কেন দেওয়া হবে না জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। গত 21 অক্টোবর ভোক্তা অধিকার সংস্থা কনশাস কনজিউমার সোসাইটি সিসিএস এর হয়ে ব্যারিস্টার সাবরিনা জেরিন ই কমার্স প্রতিষ্ঠানে পণ্য কিনতে গিয়ে পেমেন্ট গেটওয়েতে আটকে থাকা টাকা গ্রাহকদের ফেরত দিতে হাইকোর্টে রিট দায়ের করেন। বাংলাদেশ ব্যাংক, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, বিকাশ ও নগদ কর্তৃপক্ষ সহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়। এর আগে গত 17 অক্টোবর এ নিয়ে বাংলাদেশ ব্যাংক, বাণিজ্য মন্ত্রণালয় সহ 7 প্রতিষ্ঠানকে আইনি নোটিশ পাঠায় সিসিএস। এতে ই কমার্সে অর্ডার করেছেন অথচ পণ্য পাননি এমন গ্রাহকদের কেন অর্থ ফেরত দেওয়া হবে না তা জানতে চাওয়া হয়। সাধারণ মানুষ এই টাকাটা দিয়ে আটকে গেছে এবং বাংলাদেশ ব্যাংকের একটি সার্কুলার অনুযায়ী কিন্তু এই টাকাটা কিন্তু গেটওয়ে নিয়েছেন, কিন্তু এই গেটওয়ে থেকে টাকাটা কিভাবে ফেরত পাবো, আমরা এই গ্রাহকরা ফেরত পাবে এটা কিন্তু ওভাবে স্পষ্টভাবে লেখা নেই, যেই কারণে এই টাকাগুলো কিন্তু গেটওয়েতে আটকে আছে। তো আমাদের প্রেয়ার ছিল যে এই গেটওয়ে জানি টাকাগুলো ফেরত, বাংলাদেশ ব্যাংক জানি এই গেটওয়েকে ডাইরেক্ট করে জানি এই টাকাগুলো আমাদেরকে ফেরত দেওয়া হয়। সাজা পাওয়া আসামি যেদিন গ্রেফতার হবে সেদিন থেকে সাজার রায় ঘোষণার আগ পর্যন্ত যতদিন কারাগারে থাকবে তা মোট সাজা থেকে বাদ যাবে। সোমবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ প্রতিটি মামলার ক্ষেত্রেই তা প্রযোজ্য বলে মতামত দেন। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। ইউনুস আলী নামে এক আসামিকে বিচারিক আদালত মৃত্যুদণ্ড দিয়েছিল, পরে হাইকোর্ট মৃত্যুদণ্ড থেকে সাজা কমিয়ে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। এরই মধ্যে ইউনুস আলী 26 বছর হাজত খেটেছেন। প্রচলিত সিআরপিসির 35-এর ক ধারায় বলা হয়েছে, বিচারকালীন আসামি যতদিন হাজতবাস করবেন হাজতবাসের এ সময় মূল সাজা থেকে বাদ যাবে। এক্ষেত্রে ইউনুস আলীর রায়ে ওই ধারা উল্লেখ ছিল না। এ বিষয়ে আপিল বিভাগ বলেছেন, হাজতবাস কারাদণ্ড ভোগের সময় থেকে বাদ যাবে। আসামি ইউনুস আলী হাজতকালীন ও কারাদণ্ড ভোগের সময় যোগ করে যদি যাবজ্জীবন কারাদণ্ড শেষ হয়ে যায় তবে তাকে মুক্তির নির্দেশ দিয়েছে আদালত। টেলিভিশন সংশ্লিষ্ট সবার কল্যাণে কাজ করবে অ্যাডকোর নতুন কমিটি, বলেছেন অ্যাসোসিয়েশন অফ টিভি চ্যানেল ওনার্স অ্যাডকোর নবনির্বাচিত সভাপতি ও মাছরাঙ্গা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী। সকালে ধানমন্ডি 32 নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে কথা বলেন তিনি। সব টেলিভিশন ডিজিটালাইজেশন করার ব্যাপারে সরকারের সাথে আলোচনা চলছে বলেও জানান নবনির্বাচিত অ্যাডকোর সভাপতি। বঙ্গবন্ধু স্যাটেলাইটের মধ্য দিয়ে টেকনিক্যাল সাপোর্ট পাওয়ার আশা করছে নতুন কমিটি। দেশের চ্যানেল বিদেশে দেখানোর ব্যাপারে চেষ্টা চলছে বলেও জানান তারা। বিভিন্ন চ্যানেলের পক্ষ থেকে আলাদাভাবে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির সিনিয়র সহ সভাপতি, ডিবিসি নিউজের চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী সহ বিভিন্ন টেলিভিশনের প্রধানরা। গত শনিবার অ্যাডকোর নতুন পরিচালনা কমিটি গঠিত হয়। সভাপতি, সিনিয়র সহসভাপতি, সহসভাপতি ছাড়াও সদস্যদের প্রত্যক্ষ ভোটে আরও 12 জন পরিচালক নির্বাচিত হন। সরকার, টেলিভিশন চ্যানেল ওনার্স, সেই সাথে আমাদের সহকর্মীরা রয়েছে, কিন্তু শুধু ওনার্স বললে হবে না। একটা টেলিভিশন যখন লাভবান হয় তাদের সহকর্মীরাও লাভবান হয় এবং কেবল অপারেটর যারা অপারেট করছে এটা সবাই লাভবান হবে এবং এই লক্ষ্যে আমাদের কাজ করে যাচ্ছে সরকারের সাথে। আমরা চাই বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে টেকনিক্যাল সাপোর্টটা আমরা তাদের মাধ্যমে পাবো। আমরা বদ্ধপরিকর যে আমরা সুন্দর সুন্দর প্রোগ্রাম করে আমরা দর্শককে উপহার দেবো। যারা আমাদেরকে অন্য দেশে যেতে দিচ্ছে না এবং যেতে দিচ্ছে না একটা মানা নাই, কিন্তু এত বেশি ফিজ ধরেছে, যে ল্যান্ডিং ফি যেটা বলে এবং মান্থলি ফি, যেটা আসলে ফিজিবল না, আমাদের কারোই যাওয়া ফিজিবল না। চট্টগ্রাম মেডিকেল কলেজে ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষে মাথায় আঘাতপ্রাপ্ত আকিবের লাইফ সাপোর্ট খুলে নেওয়া হয়েছে। শারীরিক পরিস্থিতির উন্নতির দিকে হলেও আরও 72 ঘণ্টা তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে বলে জানিয়েছে মেডিকেল বোর্ড। এদিকে সন্তানের এই করুণ অবস্থায় সব পক্ষকে শান্ত থাকার অনুরোধ করেছেন আকিবের বাবা। চট্টগ্রাম থেকে সাইফুল ইসলামের ক্যামেরায় নাসিরুদ্দিনের তথ্য ছবিতে রিপোর্ট। হার নেই, চাপ দিবেন না, মাথার খুলিতে লাগানো ব্যান্ডেজে এমন করুণ কথা কালো কালিতে লিখে রেখেছেন চিকিৎসকরা। মগজের ওপর চাপ কমাতে খুলির হাড় আপাতত খুলে রাখা হয়েছে। জ্ঞান ফেরায় লাইফ সাপোর্ট খুলে নেওয়া হলেও আহত আকিবের এমনই দিন কাটছে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র আইসিইউতে। তবে আসার কথা, লাইফ সাপোর্ট খুলে নেয়ায় সোমবার সকাল থেকে মুখে খাবার খাচ্ছেন আকিব। আইসিইউর সামনে অপেক্ষার প্রহর গুনছেন বাবা, স্বজন ও বন্ধুরা। আকিব সুস্থ হয়ে ফিরবেন এই বিশ্বাস তাদের। কারোর প্রতি আমার কোনো ক্ষোভ নেই। আমার ছেলেটা দ্রুত সুস্থতা
ফিরে পায় এবং সে আগের মতো স্বাভাবিক অবস্থায় ফিরে তার লেখাপড়া জীবন শেষ করে জাতির সেবায় সেই জন্য নিজেকে আত্মনিয়োগ করতে পারে, এই দোয়াটা আমি সবার কাছে চাই। চিকিৎসকরা জানান, প্রথম অস্ত্রোপচারে দৃশ্যমান সব আঘাতেই সারিয়ে তোলা হয়েছে। শঙ্কামুক্ত হতে আরও অন্তত 72 ঘন্টা তাকে আইসিইউতে পর্যবেক্ষণে রাখা হবে। তবে ইনফেকশনের শঙ্কা এখনও আছে বলে জানালেন চিকিৎসকরা। আইসিইউ থেকে তার এখন জ্ঞান ফিরছে, সুতরাং এটা ক্রম উন্নতির দিকে আমাদেরকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে এবং আল্লাহর কাছে প্রার্থনা করি যাতে সে পরিপূর্ণভাবে সুস্থ হয়ে আমাদের মাঝে ফেরত আসে। সকালে তাকে মুখে খাওয়া দেওয়া হয়েছে এবং সে কমান্ড ফলো করতে পারছে এবং এই অবস্থা যদি কনসিস্টেন্ট থাকে তাহলে ইনশাআল্লাহ 36 ঘন্টা পার হলে আমরা আশা করতে পারি যে ধারাবাহিকভাবে যে তার অবজারভেশন এবং তার যে এক্সামিনেশনগুলো যদি সফলভাবে থাকে তাহলে তাকে শঙ্কামুক্ত করা যাবে। এদিকে সংঘর্ষের জেরে চট্টগ্রাম মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হলেও ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। শনিবার রাতে মামলার পর আকিবের উপর হামলাকারী দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ক্যাম্পাসে পুলিশ মোতায়েন রয়েছে বাড়তি সংখ্যায়। বাংলা ভিশন নিউজ ডেস্ক। কক্সবাজারের কুতুবদিয়ায় মাছ ধরার ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ 8 জনের মধ্যে 6 জনের অবস্থা অপরিবর্তিত। বাকি 2 জন চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন। আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন সাইফুল মিনহাজ, ফয়সাল, নুরুল হোসাইন, দিলশাদ ও দিলশাদ আহমদ। তাদের শ্বাসনালী সহ শরীরের 45 থেকে 81% পুড়ে গেছে। বাকি 2 জন মামুন ও সাদ্দামের শরীরের 11 থেকে 14% দগ্ধ হওয়ায় চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন তারা। শনিবার রাতে আকস্মিকভাবে তাদের মাছ ধরার ট্রলারের মোটরে আগুন ধরে যায়। নেভানোর চেষ্টার মধ্যে আগুন ছড়িয়ে পড়ে গ্যাস সিলিন্ডারে, এরপর জ্বালানি তেলের ড্রামেও। এ সময় দগ্ধ অবস্থায় ট্রলারে থাকা 11 জন পানিতে ঝাঁপ দেন। খবর পেয়ে স্বজনরা তাদের অলিপাড়া ঘাট থেকে উদ্ধার করে প্রথমে কুতুবদিয়া হাসপাতালে নেন, পরে গভীর রাতে নেওয়া হয় চট্টগ্রাম মেডিকেলে। সেনাপ্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ বলেছেন, যে কোনো পরিস্থিতিতে জনগণের পাশে দাঁড়িয়ে সরকারের প্রত্যাশা পূরণ করবে সেনাবাহিনী। তিনি আরও বলেন, করোনার সময়সহ বিভিন্ন দুর্যোগে প্রধানমন্ত্রীর নির্দেশে সেনাবাহিনী জনগণের পাশে দাঁড়িয়েছে। এ ধারা অব্যাহত থাকবে। সোমবার সকালে খুলনা জাহানাবাদ সেনানিবাস এএসসি সেন্টার অ্যান্ড স্কুলে এএসসি কোরের বার্ষিক অধিনায়ক সম্মেলনে এবার কথা বলেন সেনাপ্রধান। এএসসি কোরের অধিনায়কদের বিভিন্ন দিক নির্দেশনাও দেওয়া হয় সম্মেলনে। করোনাকালীন সময় বা বিভিন্ন দুর্যোগে যখন মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ পেয়েছি, আমরা জনগণের পাশে দাঁড়িয়েছি এবং সেই জন্য আমরা নিজেরা গর্বিত বোধ করি যে আমরা দেশের জন্য কন্ট্রিবিউট করতে পারছি। বাংলাদেশ সেনাবাহিনী সবসময় প্রস্তুত যে কোনো পরিস্থিতিতে জনগণের পাশে দাঁড়াবে এবং সরকারের প্রত্যাশা পূরণ করতে পারবে। কেরানীগঞ্জে বুড়িগঙ্গা নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ 2 শিশুসহ 3 জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, সোমবার সকাল 9:30টার দিকে কামরাঙ্গীর চরের ফ্যান ফ্যাক্টরি ঘাট থেকে 11 যাত্রী নিয়ে একটি নৌকা কেরানীগঞ্জের খাগাইল ঘাটে যাবার সময় একটি বালুবাহী বাল্কহেডের সাথে ধাক্কা লাগে। এতে নৌকাটি ডুবে গেলে 2 শিশুসহ 4 জন নিখোঁজ হয়। বাকিরা সাঁতরিয়ে পারে উঠতে সক্ষম হয়। দুপুর 1:30টায় সানজিদা নামে এক শিশুর লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা। বিকেলে নিহত শিশু সানজিদার মা রেখা বেগম এবং শফিকুল নামে আরও এক শিশুর লাশ উদ্ধার করা হয়। তবে মৃত শফিকুলের মা শীতল বেগম এখনও নিখোঁজ রয়েছেন। লাশ উদ্ধারের চেষ্টা চলছে বলে জানায় পুলিশ। এদিকে পূর্ব শত্রুতার জেরে মাদারীপুরে এক কৃষককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। কাচারিকান্দির কৃষক মোহাম্মদ দুলাল কাজীর মাথা ও শরীরের বিভিন্ন স্থানে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও বাম পায়ে কুপিয়ে জখম করে তারা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন আহতের স্বজনরা। হামলাকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন কালকিনি থানার ওসি ইশতিয়াক আশফাক।
মানিকগঞ্জের পাটুরিয়ায় ডুবে যাওয়া ফেরি আমানত শাহের উদ্ধারে কাজ শুরু করেছে একটি বেসরকারি প্রতিষ্ঠানের ডুবুরি দল। ৫ নম্বর ঘাট বন্ধ থাকায় যানবাহন পারাপারে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। বেসরকারি প্রতিষ্ঠানটির ডুবুরি দল সোমবার সকালে ঘাটে পৌঁছায়। ডুবুরি দলের প্রধান আব্দুল রহিম জানান, নদীর তলদেশ থেকে অক্ষত অবস্থায় ফেরিটি তুলতে বেশ কিছুদিন সময় লাগবে। এদিকে একটি ঘাট বন্ধ থাকায় যানবাহন পারাপারে সময় লাগছে বেশি। পাটুরিয়া 0 পয়েন্ট থেকে আরপাড়া পর্যন্ত ৫ কিলোমিটার দীর্ঘ যানজট তৈরি হয়েছে। এছাড়া শিমুলিয়া বাংলাবাজার নৌরুটে ফেরি বন্ধ থাকায় এমনিতেই যানবাহনের বাড়তি চাপ রয়েছে এই ঘাটে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। ছোট বড় 17টি ফেরি চলছে। শীঘ্রই যানবাহনের চাপ কমে যাবে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিসির কর্মকর্তারা। আমরা জেনুইনকে নিয়োগ করেছি বিআইডব্লিউটির তত্ত্বাবধানে। আশা করি আমরা উইদিন শর্ট টাইম চেষ্টা করবো এটাকে রিপ্লট করে দেওয়ার জন্য। আপাতত এখন আমরা চার্জিং করবো, মেসেজ ওয়ারগুলো পাস করবো, মানে যে বালিগুলো আছে বা এগুলো আছে এগুলো সরানোর চেষ্টা করবো। আশা করি আমরা 6-7 দিনের মধ্যে এটা উঠে দিতে পারবো। শেখ রাসেল আন্তর্জাতিক গ্র্যান্ড মাস্টার দাবা বাংলাদেশে বুদ্ধিচর্চার এই খেলাটিকে অন্য উচ্চতায় তুলে এনেছে বলেছেন প্রতিযোগিতায় প্রথম হওয়া পোল্যান্ডের গ্র্যান্ড মাস্টার মিখাইল ক্রাসেনকভ। তবে গত 1 যুগ গ্র্যান্ড মাস্টার দাবা টুর্নামেন্ট না হওয়ায় এই খেলায় প্রত্যাশিতভাবে এগিয়ে যেতে পারেনি বাংলাদেশ। দাবায় সম্ভাবনা থাকলেও রোল মডেল তৈরির ওপর গুরুত্ব দিয়েছেন তিনি। বাংলাদেশের প্রথম গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোর্শেদও মনে করছেন, নিয়মিত জিএম টুর্নামেন্ট আয়োজনই এগিয়ে নিতে পারে এদেশের দাবাকে। এশিয়া মহাদেশে দাবায় এত বড় টুর্নামেন্ট এর আগে দেখেননি বিশ্ব দাবায় শীর্ষ 10 তারকার অন্যতম গ্র্যান্ডমাস্টার মিখাইল ক্রাসেনকভ। নিয়মিত এই ধরনের আয়োজন বাংলাদেশে দাবা খেলাকে অনেক এগিয়ে নেবে মনে করছেন তিনি। তবে দাবা খেলায় জাগরণ সৃষ্টিতে ভারতের মতো রোল মডেল তৈরির উপর গুরুত্ব দিয়েছেন ক্রাসেনকভ। বলেছেন, বিশ্বনাথ আনন্দ বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পরই ভারতে দাবা খেলা নিয়ে জাগরণ সৃষ্টি হয়। তরুণরা আনন্দকে অনুসরণ করায় খেলাটিতে অনেক উন্নতি করেছে ভারত এবং সেখানে পৃষ্ঠপোষকরাও এগিয়ে এসেছে। বাংলাদেশে তেমন পরিবেশ তৈরির উপর গুরুত্ব দেন তিনি। দীর্ঘদিন পর বাংলাদেশে গ্র্যান্ডমাস্টার টুর্নামেন্ট হলো। এত বড় আয়োজন এশিয়াতে আর শুনিনি। দাবায় এগিয়ে যেতে নিয়মিত এমন আয়োজন করতে হবে। তরুণদের এই খেলায় আকৃষ্ট করতে ভারতের বিশ্বনাথ আনন্দের মতো রোল মডেলও তৈরি করতে হবে। বাংলাদেশে এখন দাবায় বড় অঙ্কের স্পন্সররা এগিয়ে আসছে, যা খুবই গুরুত্বপূর্ণ। আমি শুনেছি এদেশে এখন রেটিং দাবারও 2000-এর মতো। এটি খুবই ইতিবাচক। এভাবে নিয়মিত বড় টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে অনেক গ্র্যান্ডমাস্টার তৈরি করে দাবা খেলায় এগিয়ে যাবার সুযোগ আছে বাংলাদেশের। ভারতের আগে গ্র্যান্ডমাস্টার পেয়েছিল বাংলাদেশ, কিন্তু 1987 সালে নিয়াজ মোর্শেদ জিএম হওয়ার পর গত 3 যুগের বেশি সময় বাংলাদেশ যেখানে 5 জন জিএম তৈরি করেছে, সেখানে ভারতে এখন জিএম 67 জন। সেজন্য গত 1 যুগ দেশে গ্র্যান্ডমাস্টার টুর্নামেন্ট না হওয়াকেই দাবায় এগিয়ে যাওয়ার পথে বড় বাধা হিসেবে দেখছেন নিয়াজ মোর্শেদ। কোভিডের মধ্যেও যেটা আমরা করতে পারছি, এটা বাংলাদেশ চেস ফেডারেশন ক্রেডিট, স্পন্সরদেরকে অনেক ধন্যবাদ। এবং এরকম এটা কন্টিনিউ করতে হবে, এটা শুধু যাতে ওয়ান টাইম না হয়, এবং উই শুড কন্টিনিউ দিস প্রসেস, কারণ এটা একটা প্রসেস। এবং এই যে আমাদের ল্যাগটা কাটে ওঠার জন্য অনেক ধৈর্যের প্রয়োজন। আর এখানে আরেকটা বিষয় হলো, আমাদের গোটা রিজনটাই একটু প্লেয়ারগুলো একটু আন্ডার রেটেড, সো এই জন্য একটু নর্ম করাটা ডিফিকাল্ট হয়ে যায়। তো একটু সময় লাগবে। আর এর পাশাপাশি বাইরে গিয়ে যদি, ইউরোপে গিয়ে যদি প্লেয়াররা খেলতে পারে, সেটার ব্যবস্থা করতে হবে। দাবা ফেডারেশন দীর্ঘ 1 যুগ পর এ বছরই 2টি জিএম টুর্নামেন্ট করেছে। নিয়াজ ও ক্রাসেনকভের মতে প্রতি বছর নিয়মিত একাধিক জিএম টুর্নামেন্ট আয়োজন হলে কয়েক বছরের মধ্যেই বিশ্ব দাবায় ঘুরে দাঁড়াবে বাংলাদেশ। সাইফুর রহমান চৌধুরী, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানি। প্যারিস চুক্তি বাস্তবায়নের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের ভয়াল পরিণাম থেকে ঝুঁকিতে থাকা দেশগুলোকে বাঁচাতে ধনী দেশগুলোর প্রতি আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনার। ইউপিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলে তা হবে শৃঙ্খলা বিরোধী অপকর্ম বলেছেন ওবায়দুল কাদের। সরকারের জবাবদিহিতা না থাকায় বাড়ছে দ্রব্যমূল্য, দাবি বিএনপির নেতাদের। 17 মাসের মধ্যে করোনায় দেশের সর্বনিম্ন 2 জনের মৃত্যু। রাজধানীতে 12 থেকে 17 বছরের শিক্ষার্থীদের টিকাদান শুরু। কাল থেকে দেয়া হবে 8টি কেন্দ্রে। অনুদানের পাশাপাশি মামলা প্রত্যাহারের দাবি। সুন্দরবনের দস্যুতা থেকে ফেরা মানুষজনের খুন আর ধর্ষণ ছাড়া সব মামলা প্রত্যাহারের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রী। ই কমার্স কেলেঙ্কারিতে গেটওয়েতে আটকা গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার নির্দেশ কেন দেওয়া হবে না জানতে চেয়ে রুল জারি হাইকোর্টের।
দর্শক, ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/bangladeshernews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshernews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।